আজকে আপনারা যে বইটির সামারি শুনবেন সেটি হচ্ছে দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। বইটি লিখেছেন সাইফুল হোসেন। চলুন শুরু করি। অধ্যায় ১, সতর্কভাবে সামনে যাওয়া। এখানে লেখক বলেছেন যে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে সেগুলো আমাদের মতো উন্নয়নশীল দেশের তুলনায় সব দিক থেকে অনেক এগিয়ে আছে। সেটা ভোগ বিলাসে হোক, নিয়ম কানুনে হোক, প্রযুক্তির দিক থেকে হোক, মাথাপিছু আয়ের দিক থেকে হোক, সব দিক থেকেই তারা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। তারা আরো একটা বিষয় আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে, সেটা হচ্ছে তারা ভবিষ্যতে আগামী ২-৩ বছর বা তারও বেশি সময়ে যে আয় করবে সে আয়টা অলরেডি খরচ করে ফেলেছে। অর্থাৎ আয় কিন্তু এখনো করেনি, যেটা করবে সে আয়টা খরচ করে ফেলেছে এবং সেটা আবার সুদে। কিভাবে? কানাডা বা আমেরিকার কোনো কোনো পরিবারের ক্রেডিট কার্ডের সংখ্যা ৯ থেকে ১২টা, এবং ক্রেডিট কার্ডের লিমিট যখন তাদের বাড়ে তখন তারা অনেক বেশি আনন্দিত হয় এবং এটার জন্য তারা পার্টির আয়োজন করে। পাশ্চাত্যের দেখাদেখি এখন আমাদের দেশেও এটার প্রভাব পড়েছে। আমাদের দেশে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা ক্রেডিট কার্ড কাস্টমারদেরকে নেয়ার জন্য উদ্বুদ্ধ করছে, এবং এই ক্রেডিট কার্ড কিন্তু এক ধরনের ঋণ। এখানে লেখক ছোট্ট একটা হিসাব দিয়েছেন ক্রেডিট কার্ডের ব্যাপারে, এবং লেখক বলেছেন যে এই উদাহরণটার মাধ্যমে ক্রেডিট কার্ডের নেগেটিভ দিকটা কিছুটা হলেও আঁচ করা যাবে। ধরুন, যদি কোনো ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক থেকে ৫,০০০ টাকা ক্যাশ তুলে এবং সুদ যদি 24% হয়, অর্থাৎ ইয়ারলি যদি তাকে ২৪% সুদ পরিশোধ করতে হয়, এবং সে যদি মাসিক সর্বনিম্ন বকেয়াটা পরিশোধ করে যেটাকে মিনিমাম পেমেন্ট বলা হয়, এবং সেটা যদি 2% হয় অর্থাৎ ১০০ টাকায় ২ টাকা, এবং সে যদি এটা পরিশোধ করতে থাকে তাহলে তার ক্রেডিট কার্ডের এই দেনাটা পরিশোধ করতে সময় লাগবে অন্তত ৩০ বছর, এবং এই ৫,০০০ টাকার জন্য সে সুদ দেবে ৩৬,১০০ টাকা। এবং ৫,০০০ টাকা তুলে তার কাছ থেকে যে ৩৬,১০০ টাকা চলে যাচ্ছে, অনেক মানুষ সেই হিসাবও রাখে না, সেটাও সে জানে না যে কত টাকা টোটালি তাকে দিতে হচ্ছে। এজন্যই লেখক বলেছেন যে খরচের খাতগুলোকে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কোন কোন সেক্টরে খরচ হচ্ছে এটা আমার নিজের জানাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই যে খরচের স্বভাবটা এটাকে বাদ দিতে হবে। জীবন হচ্ছে অনেক বিকল্প পছন্দের সমাহার। অনেক বিকল্প আছে, সেটার মধ্য থেকে মানুষ বেছে নিতে পারে। যার যে পথ পছন্দ সে সেই পথে হাঁটতে পারে। তবে লেখক বলেছেন যে সবাই এই ব্যাপারে একমত হবেন যে টাকার প্রাচুর্য বা টাকার অভাব মানুষকে যতটা প্রভাবিত করতে পারে, তার সুখ শান্তি, তার অসুখ বিসুখ সবকিছুতে যতটা প্রভাব ফেলতে পারে, অন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস হয়তো বা ততটা প্রভাব ফেলতে পারে না। এজন্যই টাকার শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মনে করে যে ধনী সবাই হতে পারে না, ধনী হওয়ার যোগ্যতা সবার মধ্যে নেই। লেখক বলেছেন যে এই কথাটার মধ্যে একটা অসারতা আছে। মানুষ যদি নিজের অর্জিত যে টাকা সেটার প্রপার ম্যানেজমেন্ট করতে পারে, সঠিক পথে ইনভেস্ট করতে পারে, এবং তার যে আর্থিক জ্ঞান সেটা দ্বারা টাকাকে ঝুঁকিমুক্ত করে নিজের সঞ্চিত টাকাকে সম্পদে রূপান্তরিত করে, তাহলে যে কেউ সম্পদশালী হয়ে উঠতে পারে। এজন্য ডিসিপ্লিনের দরকার হয়, এবং মানুষের লোভ, ভয় এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়, ভোগ স্পৃহাকে দমন করতে হয়, কোনটা অ্যাসেট আর কোনটা লায়াবিলিটি এটা বুঝতে হয়, এবং নিজের সাধ্যের মধ্যে চলতে হয়। লেখকের মতে মন আমাদের খুব অমূল্য একটা সম্পদ। এই মনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তারা অনেক বেশি এগিয়ে থাকে, দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে তারা বের হয়ে আসতে পারে। সেজন্যই লেখক বলেছেন যে আমাদের যাত্রা হোক দারিদ্র্যের শৃঙ্খল থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার, আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে একটা স্বাধীন জীবন যাপন করার, যেখানে সুখকে ধরা যায়, সময়কে ছোঁয়া যায় এবং বর্তমানে বাস করা যায়। এরপর তিনি একটা সত্য ঘটনা বলেছেন। সাইদুল হক এবং জায়দুল হক দুজন বন্ধু, তাদের জীবনের ঘটনা। দুজনের অনেক দিক থেকে মিল আছে। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, একই বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন, একই সাথে একই পোস্টে গভর্নমেন্ট জবে ঢুকেছিলেন। এখন দুজনই রিটায়ার করেছেন একই সাথে, এবং দুজনের পরিবারের সাইজও প্রায় সেম। কিন্তু চাকরি থেকে অবসর নেওয়ার পরে দুজনের আর্থিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য। সাইদুল হক সাহেবের ব্যাংকে প্রায় ১ কোটির কিছু বেশি টাকা জমা আছে, স্টক মার্কেটে বেশ ভালো একটা ইনভেস্টমেন্ট আছে, নিজের ফ্ল্যাট আছে, ছেলে মেয়ে ভালো অবস্থানে আছে। আর জায়দুল হক সাহেবের ব্যাংকে কোনো টাকা জমা নেই,
উনি ব্যাংক থেকে ঋণ নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, কিন্তু এক পর্যায়ে সেটাকে বিক্রি করে দিতে হয়েছে। বিক্রি করে দিয়ে তাকে ঋণ পরিশোধ করতে হয়েছে। এটা জানার পরে লেখকের প্রথম দিকে মনে হয়েছিল সাইদুল হক মনে হয় তার কর্মজীবনে অসৎ উপায়ে অনেক টাকা আয় করেছেন, আর জায়েদুল হক মনে হয় খুব সৎ একজন মানুষ, তাই তিনি জীবনে কিছু করতে পারেননি। আসলে আমাদের মানসিক মূল্যবোধটাই এরকম যে দারিদ্র্যের সাথে আমরা সততাকে জুড়ে দেই, আর ধন সম্পদের সাথে এক ধরনের অসততার যোগসূত্র আছে বলে আমরা মনে করি। তারপর লেখক যখন ধীরে ধীরে পুরো ঘটনা জানেন, তখন বুঝতে পারেন যে সাইদুল হক আসলে খুব সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন, যেটা এখনকার দিনে খুঁজে পাওয়া খুব কঠিন। তাহলে এই দুইজন মানুষের মধ্যে আসলে কোথায় পার্থক্য ছিল? সাইদুল হক এমন কি করেছিলেন যেটা তাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছিল? সেই রহস্যটা আসলে কি? তো এই প্রশ্নটা যখন সাইদুল হক সাহেবকে করা হয়, তিনি সিক্রেট হিসেবে একটা শব্দ উচ্চারণ করেছিলেন, যেটা লেখক বলছেন যে আমাকে মুগ্ধ করেছিল। তিনি বলেছিলেন ডিসিপ্লিন। ডিসিপ্লিন শব্দটা খুবই ছোট, কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। সেটা সব ক্ষেত্রেই, আয়ের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে, আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে, জ্ঞানার্জনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। যারা নিজেদের মানি ম্যানেজমেন্ট করে, পরিশ্রম করে, বিজনেস করে বা চাকরি করে বড়লোক হয়েছেন, তারা নিশ্চয়ই কোনো না কোনো ফর্মুলা ব্যবহার করেছেন, যেটা আমাদের খুব জানতে ইচ্ছে করে। আমাদের দেশে এই ব্যাপারগুলোতে খুব একটা গবেষণা না থাকলেও পশ্চিমা বিশ্বে এগুলো নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কাজ হয়েছে, এখনো হচ্ছে। এবার আমরা ওই দিকটাতে একটু নজর দিব। মানুষ ধনী বা সম্পদশালী হতে পারে কয়েকভাবে। কিছু মানুষ নিজেরা উপার্জন করে, নিজেদের বুদ্ধি, শ্রম, মেধা খাটিয়ে ধনী হয়। এই যে ধনী শ্রেণীর অন্তর্ভুক্ত যে মানুষগুলো, তাদের মধ্যে যারা নিজেদের মেধা, বুদ্ধি, শ্রম, শিক্ষা দিয়ে ধনী বা সম্পদশালী হন, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাদের যে অর্থ সম্পদ উপার্জন এবং ম্যানেজমেন্ট করার জ্ঞান, সেটা সবার জানার দরকার। অনেকে বড় বড় লটারি জিতে রাতারাতি কোটিপতি হন, তাদের একটা সময় পার হওয়ার পর আবার তারা সেই আগের অবস্থায় ফিরে যান, কারণ তারা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন না, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে তাদের জ্ঞান থাকে না, বা তারা অনেক পিছিয়ে থাকেন। লেখকের মতে অর্জিত টাকা বা নিজের কাছে যে টাকা আছে সেটার সদ্ব্যবহার করতে পারা একটা আর্ট, যার সময় নিয়ে ধৈর্য ধরে শিখতে হয় এবং শেখার জন্য পরিশ্রম করতে হয়, চিন্তা করতে হয়, মেধা খাটাতে হয়। পাশ্চাত্যে যারা উচ্চবিত্ত আছেন তাদের মধ্যে একটা জরিপ চালানো হয় তাদের জীবনযাপন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়। সেই জরিপ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসে, এবং সেই তথ্য থেকে দেখা যায় পৃথিবীর সকল প্রান্তের ধনী মানুষদের অভ্যাস বা জীবনযাপন মোটামুটি একই রকম। কিছু কিছু ব্যতিক্রম তো থাকেই, কিন্তু প্রায় সব ধনী মানুষ যারা একটা লম্বা সময় ধরে তাদের ধন সম্পদ টিকিয়ে রাখতে পেরেছেন, তারা খরচের ব্যাপারে খুবই সতর্ক থাকেন। কোথায় কিভাবে কত টাকা তারা খরচ করছেন সেটার সঠিক হিসাব তারা রাখেন। তারা প্রয়োজনের অতিরিক্ত কোনো খরচ করেন না। তাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে তারা খুবই ডিসিপ্লিনড হন, খুবই মিতব্যয়ী হন, এবং তারা যা আর্ন করেন সেখান থেকে সেভ করেন, এবং সাধ্যের বাইরে কোনোভাবেই তারা চলেন না, বরং সাধ্যের অনেক নিচে তাদের জীবনযাপন হয়ে থাকে। তারা সপ্তাহে ৪৫ থেকে ৫০ ঘন্টা পরিশ্রম করেন। তাদের মোট পারিবারিক যে আয় হয় সেই আয়ের 20% সেভ করেন এবং ইনভেস্ট করেন। তারা নিজেরা কি পরিমাণ খরচ করবেন সেটার একটা বাজেট করে নেন এবং সেটাকেই অনুসরণ করেন। তারা তাদের ধনী হবার পেছনে বড় কারণ হচ্ছে তারা তাদের খরচকে নিয়ন্ত্রণ করেন, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তারা নিডস এবং ওয়ান্টস এর পার্থক্য খুব ভালোভাবে বোঝেন। জীবনের প্রথম দিকে তারা বিলাসিতার দিকে মনোযোগ দেন না, তাদের প্রয়োজনের দিকে তারা বেশি মনোযোগ দেন। তারা খুব ভালোভাবে নজর রাখেন তাদের অ্যাসেট এবং লায়াবিলিটির প্রতি। ধনী হবার জন্য বা এই ধন সম্পদকে টিকিয়ে রাখার জন্য অ্যাসেট এবং লায়াবিলিটিকে চিনতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক মানুষ যেটাকে তাদের জন্য অ্যাসেট ভাবেন সেটা আসলে তাদের জন্য অ্যাসেট না, সেটা তাদের জন্য লায়াবিলিটি হয়ে যায়। সেটা তারা জানতেও পারেন না বা বুঝতেও পারেন না। ধনী ব্যক্তিরা পেশা হিসেবে সেই কাজগুলোকেই বেছে নেন যে কাজগুলো করতে তারা ভালোবাসেন। তারা কম ছুটি কাটান, বেশি কাজ করেন, কারণ কাজের মধ্যেই তারা আনন্দ খুঁজে পান। তারা লোন বা ঋণ, বিশেষ করে ক্রেডিট কার্ডের ঋণকে এবং ওই যে লাক্সারিয়াস লাইফকে এড়িয়ে চলেন। ব্র্যান্ডেড জিনিস তাদের কিনতেই হবে এই মোহ তাদের মধ্যে কাজ করে না। তারা যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন বা যে প্রোডাক্টগুলো কেনেন সেটার মধ্যে কমফোর্ট খোঁজেন, কোয়ালিটি খোঁজেন, ব্র্যান্ড খুঁজেন না।
এবং এইসব ধনী ব্যক্তিরা তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার পেছনে অনেক টাকা খরচ করেন, কারণ তারা তাদের সন্তানদেরকে সম্পদে রূপান্তরিত করতে চান। লেখক বলছেন যে যেসব মানুষ খুব লাক্সারিয়াস লাইফ লিড করে বা অতি বিলাসী জীবনযাপন করে, তাদের লম্বা সময় ধরে ধনী থাকার সম্ভাবনাটা কমে যায় এবং আস্তে আস্তে তাদের ধন সম্পদের পরিমাণ কমতে থাকে, একসময় তারা গরিব হয়ে যায়। আমরা সবাই এই বিষয়গুলো কম বেশি জানি, কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলোতে আমরা মনোযোগ দিতে চাই না। আমরা ধনী হতে চাই, আর্থিকভাবে স্বাধীন হতে চাই, কিন্তু তার জন্য কাজ করতে চাই না, চিন্তা করতে চাই না, পরিশ্রম করতে চাই না, ফিনান্সিয়াল নলেজ গেইন করতে চাই না। অধ্যায় 2, বর্তমানে আপনার আর্থিক ঘরটি কেমন আপনার জানা থাকা দরকার। এখানে লেখক নেটওয়ার্থ নিয়ে কথা বলেছেন। নেটওয়ার্থ হচ্ছে আপনার অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে যে ব্যবধান, সেটা। আপনার অ্যাসেট যদি 10 লক্ষ টাকা থাকে এবং লায়াবিলিটি যদি 4 লক্ষ টাকা থাকে, তাহলে আপনার নেটওয়ার্থ হলো 6 লক্ষ টাকা। নেটওয়ার্থ স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে একত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলে। অধ্যায় 3, আর্থিক লক্ষ্য। এখানে লেখক বলেছেন আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণের জন্য আপনি 3 ধরনের মেয়াদকে বেছে নিতে পারেন: স্বল্প, মধ্যম এবং দীর্ঘ। স্বল্প মেয়াদী লক্ষ্যগুলো সাধারণত 1 মাস থেকে 3 মাস পর্যন্ত হয়। যেমন ধরুন, আপনি একটি টেলিভিশন কিনতে চান যার দাম 30,000 টাকা। আপনি যদি মাসে 10,000 টাকা করে সেভ করেন, 3 মাস পর আপনি টেলিভিশনটি কিনতে পারবেন। এটা হচ্ছে স্বল্প মেয়াদী লক্ষ্যের উদাহরণ। এরপর যে লক্ষ্যগুলো আপনি 3 মাস থেকে 1 বছরের মধ্যে অর্জন করতে চান, সেগুলো হচ্ছে মধ্যম মেয়াদী লক্ষ্য। আর দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে 1 বছরের অধিক যে আর্থিক লক্ষ্য আপনি নির্ধারণ করবেন, সেগুলো। লক্ষ্যে পৌঁছানোর ধাপ বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম পয়েন্টেই বলেছেন আপনি কি অর্জন করতে চান সেটাকে সুনির্দিষ্ট করে ফেলুন। 2 নম্বরে তিনি লক্ষ্যগুলোকে লিখে ফেলতে বলেছেন। তিনি বলেছেন লক্ষ্য সুনির্দিষ্ট করার পর আপনার চোখে পড়ে এমন জায়গায় আপনার লক্ষ্যটা লিখে টানিয়ে রাখবেন, বা আপনি যদি ডায়েরিতে লিখে থাকেন তাহলে মাঝে মাঝে ডায়েরিটা খুলবেন, একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে সেটা পর্যবেক্ষণ করবেন, দেখবেন। কারণ কথায় বলে, যখন আপনি পূর্ণ মনোযোগ দিয়ে কোনো ভালো উদ্দেশ্যের দিকে এগিয়ে যান, তখন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার লক্ষ্য পূরণে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়। অধ্যায় 4, এখনই আপনাকে যা করতে হবে। এই অধ্যায়ে লেখক বলেছেন টাকা আয় করার চেয়ে ধরে রাখা কঠিন। আপনার সামর্থ্যের মধ্যে বসবাস করাটাই হচ্ছে আপনার জীবনের ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন এবং সুখী হওয়ার মূল চাবিকাঠি। এখানে তিনি ডক্টর ডেভিড জি মায়ার্সের অসাধারণ বই দি পারসুইট অফ হ্যাপিনেস এর কথা উল্লেখ করেছেন। বইটিতে সম্পদ এবং সুখের মধ্যকার সম্পর্কের কথা বলা হয়েছে। পারসুইট অফ হ্যাপিনেস বইয়ের লেখকের মতে পৃথিবীতে ধনী হওয়ার 2টি সূত্র আছে। একটি হচ্ছে প্রচুর সম্পদের মালিক হওয়া এবং অন্যটি হচ্ছে সীমিত চাহিদা বজায় রাখা। তারপর লেখক ক্রেডিট কার্ডের ব্যবহারে যত্নবান এবং সতর্ক হওয়ার কথা বলেছেন, কারণ ক্রেডিট কার্ড এমন একটা জিনিস যেখানে আপনি কিনবেন আজকে, খরচ করবেন আজকে, কিন্তু এটার বিল দিবেন ভবিষ্যতে কোনো একদিন। প্রথমে মনে হবে বিষয়টি খুব সহজ, কিন্তু লেখকের মতে এটা একটা ভয়ঙ্কর খরচাস্ত্র। এই অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ব্যক্তিগত জীবনযাপন ওলটপালট হয়ে যাবে। একসময় আপনি ঋণের বেড়াজালে মাকড়সার মতো আটকে যাবেন, বের হয়ে আসার পথ বন্ধ হয়ে যাবে। তাই এর ব্যবহারে তিনি অতিমাত্রায় সতর্ক হতে বলেছেন, দক্ষ হতে বলেছেন। যদি ক্রেডিট কার্ড ব্যবহার করতেই হয়, তাহলে তিনি কিছু বিষয়ে সচেতনতার কথা বলেছেন। প্রথমেই হলো যে এমনভাবে ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে বলেছেন তিনি যেন মনে হয় যে আপনি নগদ অর্থ ব্যয় করছেন। 2 নম্বরে বলেছেন যে নির্ধারিত সময়ের আগেই ক্রেডিট কার্ডের পুরো বিল পরিশোধ করতে। 3 নম্বরে বলেছেন যে ক্রেডিট কার্ড দিয়ে কখনোই নগদ অর্থ উত্তোলন করবেন না, এটা থেকে 100 হাত দূরে থাকবেন। এই অধ্যায়ে লেখক ফোনে অতিরিক্ত কথা বলা বন্ধ করতে বলেছেন। ইউরোপ আমেরিকার মানুষেরা কথা বলার চেয়ে টেক্সট বেশি প্রেফার করেন, সেটা তিনি বলেছেন, কারণ টেক্সট করলে খরচ কম, আবার শরীরের জন্যও ভালো। তাছাড়া ফোনে ঘন্টার পর ঘন্টা যারা কথা বলছেন আপনজন, বন্ধু বান্ধবের সাথে, তারাই আবার যখন পাশাপাশি থাকছেন তখন নিজেদের মধ্যে খুব অল্প কথা বলছেন বলে লেখক লক্ষ্য করেছেন। লেখক বলেছেন যেদিন আপনি বেতন পান আর যখন আপনি খুব ক্ষুধার্ত থাকেন, তখন কেনাকাটা থেকে নিজেকে দূরে রাখুন, তাহলে আপনার অনেক টাকা বেঁচে যাবে। অধ্যায় 5, সঞ্চয় স্বভাব গড়ে তুলুন, নিজেকে আগে পেমেন্ট করুন। লেখক বলছেন যে খরচ করাটা যতটা আনন্দের, সঞ্চয় করাটা ততটাই ত্যাগের, তত বেশি নিরানন্দের।
আপনি সঞ্চয় করবেন আপনার জন্য, আপনার পরিবারের জন্য, তবুও বিষয়টি সহজ নয়, কারণ তার জন্য দরকার অনেক আনন্দ থেকে নিজেকে বিরত রাখা। ওয়ারেন বাফেটের একটি খুব বিখ্যাত উক্তি তিনি এখানে বলেছেন, সেটা হলো, খরচ করার পর যা থাকে তা সঞ্চয় করো না, বরং সঞ্চয় করার পর যা থাকে তাই খরচ করো। সঞ্চয় করা যতটা সামর্থ্যের, তার চেয়ে বেশি হচ্ছে মানসিকতার। সঞ্চয় কখন শুরু করবেন? জ্ঞানী এবং সফল ব্যক্তিরা মনে করেন কোনো কাজ শুরু করার উত্তম সময় এখন, কাল পরশু বা সামনের বছর নয়। সঞ্চয়ের ক্ষেত্রেও এই কথাটি প্রযোজ্য। সঞ্চয় এখন থেকে শুরু করতে হবে। জীবনে যে ব্যক্তি যত তাড়াতাড়ি সঞ্চয় শুরু করতে পেরেছেন, তিনি তত তাড়াতাড়ি ফিনান্সিয়াল ফ্রিডম খুঁজে পেয়েছেন। আপনি যত তাড়াতাড়ি সঞ্চয় শুরু করবেন, তত তাড়াতাড়ি এর পরিমাণটা বড় হবে, তত তাড়াতাড়ি আপনি ইনভেস্ট করতে পারবেন এবং আপনার অর্জিত টাকা আপনার জন্য আয় করতে শুরু করবে। এই প্যাসিভ ইনকাম আপনি যত বেশি বাড়াতে পারবেন, ততই আপনি আর্থিকভাবে সচ্ছলতার দিকে এগুতে থাকবেন। যদিও আমাদের জীবনের দুটি খুবই দামি এবং প্রত্যাশিত জিনিস, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না, তা হলো সময় এবং জীবন। কিন্তু টাকা থাকলে আপনি জীবনকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। সেজন্য আপনি আপনার মূল্যবান সময় এই টাকার ব্যবহার এবং অর্জন সংক্রান্ত জ্ঞানের পেছনে ব্যয় করুন, যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর ও গোছানো হয়, আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারেন। টাকা বাড়বে কিভাবে? এখানে লেখক টাইম ভ্যালু অফ মানি নিয়ে কথা বলেছেন। আপনি কি জানেন টাকা আপনার বাসার যে কোনো নিরাপদ স্থানে রাখলেও চুরি হতে পারে? সেই চুরি যাওয়া মানে টাকার ভ্যালু কমে যাওয়া। আপনি 1 লাখ টাকা বাসায় রাখলে ইয়ারলি 7% হারে ইনফ্লেশন হলে 1 বছর পর আপনার টাকা 93,000 হয়ে যাবে। গুনলে 1 লাখ টাকাই পাবেন, কিন্তু ওই টাকার ক্রয় ক্ষমতা 7% কমে যাবে। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে যেহেতু টাকার ক্রয় ক্ষমতা কমে যায়, মূল্যমান কমে যায়, তাই সঞ্চিত টাকা বাড়তে পারে যেভাবে, সেই কাজ শিখতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আপনি ব্যাংকে টাকা রেখে 7% ইন্টারেস্ট পান আর ইনফ্লেশন রেট যদি 7% হয়, তাহলে আপনার 1 লাখ টাকার ক্রয় ক্ষমতা 1 লাখ টাকাই থাকবে। এক্ষেত্রে আপনার লাভও হলো না, আবার ক্ষতিও হলো না। কিন্তু আপনার সঞ্চিত টাকাকে আপনি যদি বাড়াতে চান, তাহলে আপনাকে দেখতে হবে আপনি যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা যেন ইনফ্লেশন রেটের চেয়ে বেশি হয়। আপনি লাস্ট উইকে যা খরচ করেছেন তা যদি লিখে রাখেন, তাহলে দেখবেন যে সেই খরচের অর্ধেক বা তার চেয়ে বেশি খরচ না করলেও চলতো। ওয়ারেন বাফেটের সঞ্চয় পরামর্শ। তাকে একদিকে যেমন বিশ্বের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়, তেমনি আরেকদিকে তিনি পরিচিত খুব মিতব্যয়ী একজন ব্যক্তি হিসেবে। তার আর্থিক সাম্রাজ্য দশকের পর দশক ধরে নিয়মিতভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি বিলাস খুঁজেন না, আরাম খোঁজেন। তিনি আবেগকে প্রশ্রয় দেন না, আবেগকে নিয়ন্ত্রণ করেন। তিনি অপব্যয় করেন না, তিনি কঠিনভাবে মিতব্যয়িতাকে অনুসরণ করেন। ওয়ারেন বাফেটের সঞ্চয় পরামর্শের 1 নম্বর হলো, একটি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত হন। 2, কম্পালসিভ বাইং এড়িয়ে চলুন। 3, খুব গুরুত্বপূর্ণ জিনিসটি কিনুন। 4, সঞ্চয় করতে শিখুন। এবং 5, একজন বিনিয়োগকারী হন। অধ্যায় 6, টাকা কেন জমাতে হবে, টাকা জমানোর উদ্দেশ্য কি? অবসর জীবনযাপন। লেখক বলছেন, অবসর জীবন বলতে আমাদের চোখের সামনে একটা কর্মহীন, অর্থহীন জীবনের ছবি ভেসে ওঠে। অনেকে মনে করেন কর্মহীন জীবন মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, মৃত্যুর জন্য অপেক্ষা করা। সেজন্যই দেখা যায় আমাদের চারপাশে যারা অবসর নেন, অবসর নেওয়ার কিছুদিনের মধ্যে তাদের স্বাস্থ্য ভেঙে যায়, বয়স বেড়ে যায়। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। তবে এরকম কেন হচ্ছে? সারা জীবন একজন মানুষ তার মেধা, শ্রম সবকিছু দিয়ে কাজ করে অবসর নেবেন। কর্মজীবনে ব্যস্ততার জন্য তিনি যে কাজগুলো করতে পারেননি, যে কাজগুলো তিনি সবসময় করতে চেয়েছেন, সেগুলো করবেন। বিভিন্ন দেশ ঘুরবেন, পৃথিবীর অনেক জায়গা ঘুরবেন, নিজের দেশটা ভালো করে ঘুরে দেখবেন, বই পড়বেন, প্রিয় মানুষদের সাথে, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে সময় কাটাবেন। এটা হলেই তো জীবন অর্থবহ হবে, সোনালী জীবন হবে। বাস্তবে আমরা এরকম খুব কম দেখি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজতে যান, তাহলে দেখবেন যে সারা জীবন কষ্ট করে অবসর নেওয়ার পর মূল কষ্ট শুরু হয়। এর মূল কারণ হলো, আপনার অবসর জীবন নিয়ে কোনো পরিকল্পনা ছিল না। যদি থাকতো, তাহলে আপনি অবসর জীবন না কাটিয়ে খুব ব্যস্ত জীবন কাটাতেন। আপনার হাতে টাকা থাকতো, আপনার টাকা আপনার জন্য আয় করত, এবং সেই আয় হতে পারতো আপনার বেতনের সমান বা তার চেয়ে বেশি। অবসর জীবনে যাদের হাতে টাকা থাকে, তারা ভালোভাবে জীবন কাটাতে পারেন।
কিন্তু যদি উল্টোটা হয়, আর্থিক অসচ্ছলতা থাকে, তাহলে জীবন কষ্টকর হয়, পরের উপর নির্ভর করতে হয়। যে মানুষটি এতদিন সবার দিকে খেয়াল রেখেছেন, এখন সেই মানুষটি অন্যের উপর নির্ভর করে চলেন। সবাই তাকে করুণার দৃষ্টিতে দেখেন, যেটা তার জন্য কষ্টের একটা কারণ হয়ে দাঁড়ায়। যে শুধু নেয় কিন্তু কাউকে কিছু দিতে পারে না, তাকে সাধারণত কেউ পছন্দ করে না। এটাই সত্য, নির্মম সত্য। অনেকেই অবসরের বয়স হওয়ার আগেই চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিতে চান। তারা মনে করেন যে জীবন ছোট, এই ছোট জীবনের যে মূল্যবান সময়, সেটাকে উপভোগ করতে হবে শরীরে শক্তি থাকতে থাকতেই। কর্মজীবনের শুরু থেকেই তারা আয়ের একটা বড় অংশ সঞ্চয় করে, নিজেদের ইমার্জেন্সি ব্যালেন্স একপাশে সরিয়ে রাখে এবং তারপর সঞ্চিত টাকা তারা ইনভেস্ট করে। এভাবে যখন তাদের বয়স 50-এর কাছাকাছি পৌঁছে, তখন তাদের হাতে অনেক টাকা জমে যায়। যেহেতু কম বয়স থেকে তারা টাকা জমাচ্ছিল, তাদের করা ইনভেস্টমেন্ট তাদের জন্য যে পরিমাণ টাকা আয় করে, সেটা তাদের বেতনের সমান বা বেশি হয়ে থাকে। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যে অবসরে যেতে পারেন। তাদের আর্থিক ও মানসিক কষ্ট হয় না, কারণ এই পরিকল্পনা তারা আগেই করে রেখেছেন। সমস্যা হয় তাদের, যারা পূর্ব পরিকল্পনা ছাড়া জীবন অতিবাহিত করেন। যাদের পরিকল্পনা থাকে না, তারা জীবনের বিপদ-আপদ মোকাবেলা করতে পারেন না। বিপদে মুচড়ে পড়েন, ভেঙে পড়েন। একটি গবেষণায় দেখা গেছে, যারা আজীবন কাজের মধ্যে থাকেন, দায়িত্বের মধ্যে থাকেন, অবসর জীবন যারা কাটান, তাদের চেয়ে এই মানুষগুলো বেশি সুস্থ থাকেন, মনের দিক থেকে ভালো থাকেন। জাপানি এক ডাক্তার, যিনি 105 বছর বয়সে মারা গেছেন, তিনি পরামর্শ দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাওয়ার। তার মতে কর্মচঞ্চল মানুষ আজীবন ভালো থাকেন, শরীর ও মনের দিক থেকে। পরিবারেও তিনি সম্মান পান। লেখক বলছেন অন্তত দুটোর বেশি আয়ের ক্ষেত্র বের করতে হবে। যেহেতু এখন খরচের অনেক পথ, হাজার হাজার দরজা খোলা, আয়ের উৎস একাধিক থাকা অতীব জরুরি। অধ্যায় 7, রিজার্ভ ফান্ড গঠন করুন। আপৎকালীন কিছু টাকা একপাশে সরিয়ে রাখুন। রিজার্ভ ফান্ডের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হতে পারে? 1. অনিশ্চিত সময়ের মোকাবেলায়। 2. অতীব জরুরি প্রয়োজন মেটানো। 3. অন্যান্য বিনিয়োগ ঠিক রাখা। 4. মনকে কিছুটা প্রশান্তি দেওয়ার জন্য। এবার অধ্যায় 11 নিয়ে কিছু কথা বলবো। ঋণ কমিয়ে আনুন, ঋণ ব্যবস্থাপনায় যত্নবান হন। লেখকের মতে ঋণকে খারাপ কিছু বলা ঠিক হবে না, কারণ ঋণ না পেলে অনেকেই আজ পিছিয়ে থাকতেন। এখন ঋণ প্রাপ্তি সবার অধিকার হওয়া উচিত। তবে ঋণ নিয়ে যারা ঘি খায়, বিলাসী জীবনযাপন করে, ঋণ নিয়ে যারা টাকা বৃদ্ধির কাজে না লাগিয়ে খরচ করেন ভোগের পেছনে, তাদের জন্য মাঝে মাঝে ঋণ সর্বশান্ত হওয়ার হাতিয়ার হিসেবে কাজ করে। লেখক ভালো ঋণ এবং মন্দ ঋণের কথা বলেছেন। ঋণ নিয়ে যদি আপনি সরাসরি ভোগ করেন, অর্থাৎ খাবার কেনেন, বিলাসদ্রব্য কেনেন, বাড়ি গাড়ির সাজসজ্জার জন্য ব্যয় করেন, ঘোরাঘুরির পেছনে ব্যয় করেন, তাহলে সেই ঋণ আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ যার পেছনে আপনি খরচ করছেন, তা আপনার জন্য কোনো আর্থিক সুবিধা বয়ে আনছে না, বরং আপনার আর্থিক বোঝাটাকে আরো ভারী করে তুলছে। এই ঋণ আপনার জন্য, আপনার পরিবারের জন্য মন্দ ঋণ। আর ঋণ ভালো হওয়াও নির্ভর করে তার ব্যবহারের উপর। যদি কেউ এমনভাবে ঋণটাকে ব্যবহার করতে পারে যাতে টাকার পরিমাণ বাড়ে, তাহলে ঋণটা মন্দ ঋণ নয়। এর অর্থ হচ্ছে ঋণ ইন্টারেস্ট সহ পরিশোধ করার পরও যদি হাতে কিছু থাকে, তাহলে সেটা ভালো। তাই ঋণ নিয়ে যদি কেউ সম্পদ কেনে যেটার মূল্য মূল টাকা প্লাস ইন্টারেস্ট সহ পরিশোধ করার পরও বেশি হয়, তাহলে সে ঋণ মন্দ ঋণ নয়, বরং ভালো। এখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন। ধরুন আপনি ঋণ নিয়ে একটা গাড়ি কিনলেন, কিনে সেটা আপনার পরিবারের জন্য ব্যবহার না করে উবারে ভাড়া দিলেন। যদি আপনি উবারে ভাড়া দেওয়ার পর আপনার ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ করতে পারেন, তাহলে এই ঋণটি ভালো ঋণ। কারণ ঋণটি পরিশোধ হবার পরে গাড়িটি আপনার হয়ে যাচ্ছে। তখন আপনি গাড়িটির মালিক এবং গাড়ি থেকে যে আয় হবে সেটা খরচ বাদ দেওয়ার পরে পুরোটাই আপনার। তারপর লেখক ঋণ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন ঋণ ব্যবস্থাপনায় মনোযোগী হন। এখনকার সময়ে ঋণ ছাড়া চলতে পারা খুব কঠিন। এমনকি ঋণ না নিলে অনেক ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। যেমন ক্রেডিট কার্ড ছাড়া আপনি অনেক জায়গায় অনেক জিনিসপত্র কিনতে পারবেন না, টিকিট বুক করতে পারবেন না, এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জ গুলো ব্যবহার করতে পারবেন না। সবকিছু বিবেচনায় নিলে এখনকার সময়ে ঋণের হাত থেকে পুরোপুরি মুক্ত থাকা প্রায় অসম্ভব। এজন্যই ঋণের ব্যবস্থাপনার ব্যাপারে দক্ষ হতে হবে, ঋণের ব্যবহার সম্পর্কে সতর্ক হতে হবে।
ঋণ না নিয়ে একটি বাড়ি কেনা বা একটি গাড়ি কেনা অনেক ক্ষেত্রে সম্ভব নয়। সেজন্য ঋণকে কিভাবে ভালো ঋণ হিসেবে ব্যবহার করা যায়, কিভাবে মন্দ ঋণের হাত থেকে মুক্ত থাকা যায়, সেদিকে আমাদের মনোযোগী হতে হবে। তা না হলে ঋণ আমাদেরকে সর্বশান্ত করে ছাড়বে। লেখকের মতে ঋণ মুক্ত জীবন প্রজাপতির জীবন। যারা ঋণ মুক্ত তাদের চেহারা অন্যরকম দীপ্তিময়। তারা বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন, তারা মাথা উঁচু করে কথা বলতে পারেন, তারা রাতে আরাম করে ঘুমোতে পারেন, তারা সুস্থ থাকেন। একটু খেয়াল করলেই দেখবেন যারা ঋণ থেকে দূরে থেকেছেন তারা লম্বা জীবন পেয়েছেন। ঋণ পরিশোধের চাপ ভয়ঙ্কর। অনেকে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। কোনো ঋণমুক্ত মানুষ আত্মহত্যা প্রবণতায় কম ভুগবে, এটাই স্বাভাবিক। এজন্যই চেষ্টা করুন ঋণমুক্ত থাকতে, সুখী জীবনযাপন করুন, বাড়তি চাপ থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন। অধ্যায় 12, টাকার শক্তি এবং সুখ। এই অধ্যায়ে বইটির অথর সুখ সম্পর্কে মিস্টার রিসম্যানের একটি গল্প বলেছেন। মিস্টার রিসম্যানকে একবার একটা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল সম্পদ অর্জনের গোপন সূত্র নিয়ে আলোচনা করার জন্য। সাথে তার স্ত্রীও ছিলেন। তার আলোচনা শেষ হওয়ার পর তার স্ত্রীকে অনুরোধ করা হয় কিছু বলার জন্য। উনার কোনো প্রস্তুতি ছিল না, তারপরও তিনি কিছু বলার জন্য দাঁড়ান। মিস্টার রিসম্যান তখন সামনের দর্শক সারির প্রথম দিকে বসেছেন। তার স্ত্রী দাঁড়িয়ে কথা বলা শুরু করেছেন। হঠাৎ একজন বয়স্ক শ্রোতা, উনি সম্ভবত ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, তিনি দাঁড়িয়ে তার স্ত্রীকে একটি প্রশ্ন করলেন। প্রশ্নটি ছিল, আপনার স্বামী মিস্টার রিসম্যান কি আপনাকে সুখী করতে পেরেছেন? প্রশ্নটি শুনে মিস্টার রিসম্যান কিন্তু একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবছিলেন উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তো তিনি বেঁচে গেলেন, আর যদি না বলেন তখন কি হবে? তো তিনি বলছেন যে আমি আমার কাছাকাছি বের হবার যে দরজা সেটা দেখে রাখলাম, যেন পরিস্থিতি সেরকম যদি হয়ে যায় তখন আমি দ্রুত কেটে পড়তে পারি। তো তার স্ত্রী উত্তর দেওয়া শুরু করলেন। তিনি বললেন যে আমি খুব খুশি হয়েছি এমন একটা প্রশ্ন করার জন্য। আমার স্বামী মিস্টার রিসম্যান একটু আগে কথা বলে গেলেন। আসলে উনি এখানে আজকের আমন্ত্রিত বক্তা, আমি এখানে এসেছি শ্রোতা হিসেবে। আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার স্বামী আমার দেখা সবচেয়ে ভালো মানুষদের মধ্যে অন্যতম। তিনি তার জীবনের বড় যেসব সিদ্ধান্ত আমার সাথে আলাপ আলোচনা করেই নেন। আর্থিক কোনো সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই আমার সাথে পরামর্শ করে নেন। আমি যখন যা চাই উনার সামর্থ্য থাকলে উনি না করেন না, যদি আমার চাওয়াটা যৌক্তিক হয়। তাছাড়া আমরা দুজন পৃথিবীর অর্ধেকটা চষে বেরিয়েছি। অর্থাৎ তিনি ভালো ভালো কথা বলছিলেন এবং স্বাভাবিকভাবেই মিস্টার রিসম্যানের খুব ভালোও লাগছিল। তিনি স্বস্তি বোধ করছিলেন। তো তার স্ত্রী বলেই চলেছেন যে দেখুন, আমরা দুজন মান অভিমান করেছি, নিজেরা আলোচনা করে আবার সেটাকে মিটিয়েও নিয়েছি। কিন্তু কথার এই পর্যায়ে গিয়ে তার স্ত্রী একটু থেমে গেলেন। এই সময়টাতে খুব স্বাভাবিকভাবে শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এরপরে তিনি কি বলবেন, কিন্তু বলে তিনি চুপ করে আছেন কেন? মিস্টার রিসম্যান একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন যে কি যেন আমার স্ত্রী এখন কি বলে ফেলে আমার সম্পর্কে। তারপর তিনি আবারও মুখ খুললেন। তিনি বললেন যে কিন্তু আমার স্বামী আমাকে সুখী করতে পারেন না। এইটা বলার পরে তো সবগুলো চোখ মিস্টার রিসম্যানের দিকে। তো এই সময় তিনি অনেক কিছুই ভেবে ফেলেছেন খুব স্বাভাবিকভাবে। তিনি মনে মনে এটাও ভাবছিলেন যে এটা শোনার জন্য কি একসাথে এত বছর থাকলাম, এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? এরপর তার স্ত্রী একটু মৃদু হাসলেন, তার স্বামীর যে অসহায় চোখ সেদিকে একটু তাকালেন, তারপর আবার বলা শুরু করলেন যে আমার স্বামী আমাকে সুখী করতে পারেন না, কারণ সুখী করা উনার কাজ নয়, সুখী হওয়াটা আমার কাজ। আমার স্বামী আমার জীবনকে যতই সাজাতে চান না কেন, আমি যদি আমার মনকে সাজাতে না পারি, আমি নিজে যদি সুখবোধ না করি, কার সাধ্য আমাকে সুখী করে? সবচেয়ে বড় কথা হলো আপনাদের সবার সামনে কথাটা পরিষ্কার করা জরুরি, আর তা হলো আমি খুব সুখী একজন মানুষ। বোধ করি আমার স্বামীও খুব সুখী। আমরা দুজনেই জানি কিভাবে সুখী হতে হয়। এই গল্পটা থেকে আসলে এটাই শিক্ষণীয় যে সুখী হওয়া যার যার নিজের কাজ, নিজের মনকে তৈরি করার কাজ তার নিজের, এটা অন্য কারো না। আমরা সবসময় এটাই শুনি যে টাকা সুখ কিনতে পারে না। এটা শুনতে শুনতে আমাদের একটা ধারণা হতে পারে যে আসলেই টাকা সুখ কিনে এনে দিতে পারে না। টাকা যেহেতু একটা বস্তুগত জিনিস আর সুখটা অবস্তুগত জিনিস, টাকাকে ধরা যায়, সুখকে কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না। সেজন্য টাকা কি করে সুখ কিনবে? কিন্তু একটা গবেষণা বলছে একটু ভিন্ন ধরনের কথা। আসলে অল্প পরিমাণ টাকাও যদি সঠিক পথে সঠিক উদ্দেশ্যে খরচ করা যায় তাহলে আপনি অনেক সন্তুষ্ট হতে পারবেন।
ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে আপনি যদি ফ্রি টাইম কিনতে পারেন তাহলে আপনার মানসিক চাপ কমে যাবে এবং আপনার জীবন নিয়ে আপনি অনেক সুখী থাকবেন। গবেষণার সময় গবেষকরা আমেরিকা, ডেনমার্ক ও কানাডার প্রায় 4,500 লোকের উপর জরিপ চালায়। তাদের মধ্যে 28% লোক জানায় যে তাদের ফ্রি টাইম কেনার জন্য তারা যে টাকা খরচ করেছিল সেটা তাদের জীবনে সুখের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। 50% আমেরিকান মনে করেন সঠিক জিনিস কিনতে টাকা খরচ করতে পারা তাদের জীবনে সুখ বাড়িয়ে দিয়েছিল। অথর বলছেন, ধীরে ধীরে পৃথিবীতে টাকা একটা দুর্দমনীয় শক্তিতে পরিণত হয়েছে। যার শক্তি আছে সে ধ্বংস এবং গঠন দুটোই করতে পারে। যেমন আগুন দিয়ে আমরা রান্না করি, এখন সেই আগুন যদি গায়ে লাগে তাহলে কিন্তু গা পুড়ে যায়, মানুষ মারা যায়। আগুন পারে বিশাল অট্টালিকা ধ্বংস করে ফেলতে। তাই শক্তিশালী কোনো জিনিস যার কাছে থাকে, যার অধিকারে থাকে, সে ওটাকে কিভাবে ব্যবহার করবে তার উপরই নির্ভর করছে ওটার ভালো বা মন্দ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা টাকা সম্পর্কে একটা নেগেটিভ ধারণা পোষণ করেন, নেগেটিভ মনোভাব পোষণ করেন। তবে মজার ব্যাপার হচ্ছে এই নেগেটিভ ধারণা পোষণকারীদের মধ্যে যাদের টাকা নেই তাদের সংখ্যা বেশি। টাকা উপার্জন করার জন্য সেই কাজ করা লাগে যে কাজ সমাজে ভ্যালু অ্যাড করে, আর সে ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ বা মানসিকতা লাগে তার অনেক অভাব আছে আমাদের সমাজে। আর যারা টাকা উপার্জন করেছেন, অনেক অনেক টাকা যাদের কাছে আছে, তারা আবার সেই মহাশক্তিধর টাকার যাচ্ছে তাই ব্যবহার করার কারণে বা যথোপযুক্ত ব্যবহার করতে না পারার কারণে নানামুখী বিপদের সম্মুখীন হয়েছেন। আর সব দোষ চলে গেছে সেই টাকার উপর। গুণীজনরা মনে করেন টাকার সঠিক ব্যবহার করতে পারা একটা আর্ট। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস বা ওয়ারেন বাফেট তো টাকা নিয়ে যাচ্ছে তাই মন্তব্য করেননি। তাদের উদ্দেশ্য টাকা আয় করে নিজের কুক্ষিগত করা নয়। তারা টাকার শক্তিতে নিজেরা শক্তিশালী হওয়ার পাশাপাশি সমাজের সব মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন। টাকা অর্জনের ব্যাপারে তারা খুব উদ্যোগী, পাশাপাশি টাকা খরচ বা ব্যবহারের ব্যাপারেও তাদের মুনশিয়ানা চোখে পড়ার মতো। তাই আমরা যারা অর্থকে সকল অনর্থের মূল বলছি তাদের আবার নতুন করে ভাবতে হবে। টাকা না থাকার যন্ত্রণা, অভাবের সংসারে দুঃখের আমূল উপস্থিতি আমাদের ভাবতে হবে। টাকার সঠিক উৎস চিহ্নিত করতে জানতে হবে, টাকার ব্যবহার শিখতে হবে। তারপর অথর কথা বলেছেন সম্পদকে যারা খারাপ চোখে দেখেন এমন কিছু মানুষের মতামত নিয়ে। প্রথমেই তারা মনে করেন টাকা আর দুর্দশা সমার্থক, যাদের কাছে টাকা থাকবে তাদের দুর্দশা থাকবে। তাদের মতে অর্থ আর অশান্তি সমার্থক, তাই বেশি অর্থ সম্পদ মানে বেশি অশান্তি। টাকা তাদের কাছে সকল অনর্থের মূল, অর্থ তাদের কাছে সকল অনর্থের মূল। সম্পদকে যারা খারাপ চোখে দেখেন এমন মানুষদের কিছু মতামত, তাদের ভাবনা নিয়ে লেখক কথা বলেছেন। প্রথমেই তারা মনে করেন টাকা আর দুর্দশা সমার্থক। তাদের ধারণা অর্থ আর অশান্তি সমার্থক, তাই বেশি অর্থ সম্পদ মানে বেশি অশান্তি। অর্থ তাদের কাছে সকল অনর্থের মূল। তাদের অনেকেই ধারণা করেন যদি কোনো ধনী ব্যক্তি খুব দাম দিয়ে একটা জিনিস কেনেন তাহলে সেদিন রাতে তার ঠিকমতো ঘুম হয় না। আবার অনেকে আছেন যারা তাদের অর্জিত টাকা হারানোর ভয়ে সারাক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত থাকেন এবং এভাবে চলতে চলতে একসময় অসুস্থ হয়ে পড়েন। আবার ধনী ব্যক্তিদের সন্তানদের মধ্যে সম্পদের উত্তরাধিকার নিয়ে যে ঝগড়াঝাটি হয় সেটির জন্যও এই অর্থ দায়ী। যারা এই ধরনের মনোভাব নিয়ে সামনে এগোচ্ছেন তারা খুব বিপজ্জনক পথে পা দিয়েছেন বলে অথর মনে করেন। এই পথ তাদেরকে একসময় খুব অভাবের মধ্যে ঠেলে দিবে, কারণ উপার্জনের দিকে নজর না দিলে একসময় রাজার ধনও শেষ হয়ে যায়। দুর্ভাগ্যবশত এভাবে চলতে চলতে যখন তারা তাদের জীবনের শেষ সীমায় পৌঁছে যান তখন তারা আবিষ্কার করেন যে তারা খুব বড় ভুল করে ফেলেছেন। তারা ভেবেছিলেন অর্থের পেছনে না দৌড়ালে তারা সুখ খুঁজে পাবেন, কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত সুখ অর্থের অভাবে খুব নিষ্ঠুরভাবে তাদের ফেলে পালাবে এবং এই পৃথিবী তাদের কাছে নরকের মতো মনে হতে থাকবে। এটা ঠিক যে এমন অনেক মানুষ বা ধনী ব্যক্তি আছেন যাদের জীবনে এই সম্পদই দুঃখ বয়ে এনেছে, কিন্তু তাদের সংখ্যা খুবই কম বা হাতে গোনা হবে। তার মানে এই নয় যে সব ধনী ব্যক্তি খুব অসুখী। দেখা যায় যে ব্যক্তি নিজে কষ্ট করে অর্থ উপার্জন করেছেন তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনেরা সেটার অপব্যবহার বেশি করেছেন তার নিজের তুলনায়। যিনি অর্থ সম্পদ আয় না করে খরচ করার অধিকার পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, তারাই যথেচ্ছভাবে এবং অনিয়ন্ত্রিত পথে টাকা পয়সা খরচ করেছেন। অধিকাংশ ধনী ব্যক্তি অর্থ জমানো যেমন পছন্দ করেন, ঠিক সেগুলো সঠিকভাবে সঠিক পথে খরচ করাটাও তারা পছন্দ করেন। অনেকেই মনে করেন যে আমি খারাপ মানুষ হতে চাই না, এজন্য তারা সম্পদকে বা অর্থকে খারাপ চোখে দেখেন।
তারা বিশ্বাস করেন যে ধনী হওয়ার জন্য অসৎ হওয়া বাধ্যতামূলক। আমাদের সমাজে তো ধনী আর অসৎ এক ধরনের সমার্থক শব্দ। অনেকের ধারণা মিথ্যা বলা, দুর্নীতি করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা এসব ছাড়া কেউ ধনী বা সম্পদশালী হতে পারে না। এইসব ধারণার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তারা ধনী হবেন না, কারণ ধনী হতে হলে অসৎ হতে হবে, যেটা তারা চান না। এটা ঠিক যে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অসৎ পন্থা অবলম্বন করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, কিন্তু তার চেয়েও বড় সত্য এটা যে অনেক অনেক মানুষ আছেন যারা নিজেদের পরিশ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে ধনী বা সম্পদশালী হয়েছেন। এর কারণ হচ্ছে তারা ব্যর্থ হলেও হাল ছেড়ে দেননি। মুদ্রার এই পিঠ দেখলে ও পিঠটাও যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে আমাদের চারপাশে যেসব গরিব বা অসচ্ছল মানুষ আছে তারা সবাই কি সৎ? তারা কি কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত নয়? তারা কি কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে না? উত্তর হবে অবশ্যই সবাই সৎ নয়। মানে তাদের মধ্যে অনেকেই অসৎ এবং নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত। আপনি নিজে পরিশ্রম করে কষ্ট করে টাকা অর্জন করছেন, সেই কষ্টার্জিত টাকা আপনি কিভাবে খরচ করবেন, কিভাবে সঞ্চয় করবেন, কিভাবে ইনভেস্টমেন্টের মাধ্যমে সেটাকে আরো বাড়াবেন, এই সিদ্ধান্তগুলো আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেকে আবার মনে করে অন্য কারো ক্ষতি সাধন ছাড়া আপনি ধনী হতে পারবেন না। এক্ষেত্রে অথর বলছেন যে আমরা এমন কোনো জুয়া বা প্রতারণামূলক খেলা খেলছি না যেখানে শুধুমাত্র এক পক্ষ জিতবে অন্য পক্ষের হারের মাধ্যমে। আমরা এমন দুনিয়ায় বাস করি যেখানে একে অপরের কোনো প্রকার ক্ষতি সাধন না করেই নিজেদের সম্পদ বৃদ্ধি করা যেতে পারে। এই পৃথিবীতে প্রচুর সম্পদ আছে এবং সেটা আছে সবার জন্যই উন্মুক্ত। যে যত পারে সেখান থেকে তার অংশীদারিত্ব বাড়িয়ে নিতে পারে নিয়মসিদ্ধ পরিশ্রম এবং মেধা মনন প্রয়োগের মাধ্যমে। যারা অর্থ সম্পদ টাকা পয়সাকে খারাপ চোখে দেখেন তাদের অনেকের ধারণা যে তারা টাকার সাথে মানিয়ে চলতে পারেন না। অনেকেই আছেন যারা টাকার সাথে খাপ খাওয়াতেই ভয় পান। আমাদের দেশের কথাই যদি আপনি ধরেন, গত শতাব্দীর 70 দশকের কথা যদি আপনি ধরেন, আমাদের দেশে কিন্তু এত ধনী মানুষ ছিল না। তখন মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারলেই মানুষ নিজেদেরকে সুখী মনে করত। উদ্যোগী হয়ে ব্যবসা করার মতো মানসিকতা তখন খুব কম ছিল। কিছু মানুষ আছেন যাদের অনেক বেশি অর্থ উপার্জনের কোনো আকাঙ্ক্ষা নেই, বরং তারা বিশ্বাস করেন যে কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত অর্থ থাকাটা এক ধরনের সামাজিক ভারসাম্য নষ্ট করে। সুতরাং যদি কোনোভাবে তাদের কাছে বেশি টাকা চলে আসতো, তারা কোনো না কোনোভাবে চেষ্টা করত সেই বিপুল অর্থ থেকে নিজেকে সরিয়ে রাখতে। যারা সম্পদ বা টাকা পয়সাকে খারাপ চোখে দেখেন তারা অনেকেই এভাবে ভাবেন যে আমি অভিশপ্তদের মতো হতে চাই না। সি তাঙ্গাং মালয়েশিয়ান ফোকলোরের একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র। সে খুব গরিব পরিবার থেকে উঠে এসেছিল এবং একসময় অনেক ধন সম্পদের মালিক হয়েছিল। ধনী হবার পর সে তার বাবা মাকে ভুলে যায় এবং যখন তারা তার সামনে আসে তখন সে তাদেরকে অস্বীকার করে। স্রষ্টা এর ফলস্বরূপ তাকে শাস্তি প্রদান করে। তো অনেকেই এই ধারণাটা পোষণ করেন যে তারা যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যান তাহলে তারা এইভাবে তাদের বাবা মা সহ অন্য আপনজনদের ভুলে যাবে। তার চেয়ে বরং টাকা পয়সা না থাকাই ভালো। অনেকের স্ত্রীরা ভাবেন যে তাদের বেশি টাকা পয়সার দরকার নেই, তাদের স্বামীরা যদি অনেক টাকা পয়সার মালিক হয়ে যায় তখন অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। টাকা পয়সা তাদের জীবনকে নষ্ট করে দিতে পারে, তাই বেশি টাকা পয়সার দরকার নেই। আমরা আমাদের আশপাশে এরকম অনেক ঘটনা দেখি। অনেকে আছেন যারা প্রচুর টাকার মালিক হবার পর নিজের বাবা মাকে ভুলে গেছে। অনেক পুরুষ আছে যারা নিজেদের 20 বছরের বিবাহিত স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছেন অন্য কোনো সুন্দরী মেয়ের জন্য। কিন্তু এটা থেকে আপনি এই সিদ্ধান্ত নিতে পারেন না যে শুধুমাত্র টাকা হলেই মানুষ বদলে যাবে। টাকা না থাকলেও এমন ঘটনা আমাদের আশেপাশে অহরহ ঘটছে। টাকা নেই কিন্তু অনেকেই আছেন যারা তাদের স্ত্রীকে দূরে সরিয়ে দিয়েছে অন্য কোনো মেয়ের কারণে। সুতরাং শুধুমাত্র ধনী ব্যক্তিরাই যে বাবা মা বা স্ত্রীকে দূরে ঠেলে দিচ্ছে এটা কিন্তু না, এটা একটা ভুল ধারণা। অনেকেই আবার ভাবেন টাকাই আমার কাছে সবকিছু নয়। হ্যাঁ, টাকাই জীবনে সবকিছু নয় এ কথা সত্য, কিন্তু এই প্রচলিত কথাটি হাজার হাজার মানুষের জীবনকে বিষাদে ভরিয়ে দিয়েছে। কারণ তারা টাকার পিছনে ছুটে ছুটে ক্লান্ত হতে চান না। তাদের মনের বিশ্বাস আরো পোক্ত হয়েছে দিনে দিনে যখন তারা তাদের চারপাশে নজর দিয়ে দেখেছে যে এই মনোভাব সম্পন্ন লোকজনের সংখ্যা অনেক বেশি। এই ধারণার সবচেয়ে ক্ষতিকর দিক সেটা হলো একটা সময় গিয়ে মানুষ সত্যিকার ভাবে বিশ্বাস করতে শুরু করে যে টাকা বা অর্থের তেমন কোনো দরকার নেই। যখন কেউ উচ্চ বেতনের কোনো চাকরি না পায় তখন সে মধ্যম বেতনের চাকরি তার জন্য ঠিক বলে মনে করে এবং দ্বিতীয়বার চেষ্টা না করেই সেটি তার ভাগ্য বলে মেনে নেয়। এভাবে তারা জীবনকে সেই মধ্যম আয়ের মধ্যে বন্দী করে নেয়
এবং সেখানেই সুখ খুঁজতে থাকে। যদি কোনো মানুষ ধনী হয় তার মানে কিন্তু এটা না যে টাকাই তার জীবনের সব। তার জীবনের টাকা সবকিছুর ঊর্ধ্বে এবং সেই উচ্চতা অন্য সবার ধরা ছোঁয়ার বাইরে। আবার টাকা না থাকার মানেও এটা না যে নিজেকে সবসময় সবার নিচে দেখতে হবে। আমাদের কারো কাছেই টাকা সবকিছু না, কিন্তু টাকা ছাড়া আবার বাঁচাও যায় না। আমরা টাকা দিয়ে আমাদের প্রয়োজনীয় অনেক কাজ করতে পারি, যেটা টাকা ছাড়া অসম্ভব। টাকা নিয়ে অনেকের অনেক ধরনের ধারণা চিন্তা ভাবনা আছে, কিন্তু প্রকৃতপক্ষে টাকা ছাড়া কিন্তু জীবন চলে না। যদি আপনি মনে করেন টাকা সুখ কিনতে পারে না, তাহলে আপনি টাকাকে সঠিকভাবে ব্যবহার করছেন না। টাকার ব্যবহারই বলে দিবে টাকা আপনার জন্য সুখ বয়ে আনছে নাকি দুঃখ বয়ে আনছে জীবনে। তাই টাকা নিয়ে অযথা নেগেটিভ চিন্তা করে জীবনকে ঝুঁকির মধ্যে না ফেলে টাকা আয়ের দিকে মনোযোগ দেওয়া দরকার, এবং সাথে সাথে সেটাকে কিভাবে বৈধ পথে সুচিন্তিতভাবে ব্যবহার করে বাড়ানো যায়, স্বাচ্ছন্দ্যে জীবন চালানো যায়, সেই দিকটা শেখা দরকার।